বিদিশা মণ্ডলের লেখা গল্প জীবন মরণ। তুমি আমাকে ভুলে যেও সমুদ্র। নীলার বলা শেষ কথা কটা মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেলতে থাকে সমুদ্র। সকালের প্র্যাকটিস সেরে কাঁধে কিট ব্যাগটা নিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসে সে। সমুদ্র এখন কলকাতার একটা ক্লাবের হয়ে ক্রিকেট খেলে। যখন যখন ম্যাচ হয় তখন তখন কিছু টাকা হাতে আসে। চটকলে কাজ করা গরিব বাবার বোঝাটা আর বাড়াতে চায় না সে। তাই গরিবের চোখে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে আতপেটা খেয়ে কলকাতার একটা সস্তা মেচে স্যাঁতস্যাঁতে ঘরে হত্যে দিয়ে দিনের পর দিন পড়ে রয়েছে সমুদ্র। তার বাবা স্বপনবাবু কোনোদিনই বিশেষ প্রশ্রয় দিতেন না ছেলের উচ্চাভিলাষী স্বপ্নগুলোকে। তিনি চাইতেন আর 5টা ঘরের ছেলের মতো পড়াশোনায় ইতি টেনে হাজারের ভিড়ে পিষে পিষে যে কোনো একটা চাকরি জোগাড় করবে। তারপর রোজ ট্রেনে বাসে ঘামে ভিজে ডেলি প্যাসেঞ্জারে করে নিজের জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দেবে। গরিব বুড়ো বাবাকে মুক্তি দিয়ে সংসারের নৌকার পাল নিজের হাতে তুলে নেবে। কিন্তু সমুদ্র নিজের নামের মতোই গভীর এবং বিশালভাবে দেখত জীবনটাকে। সেই কোন ছোটবেলায় বাবা একটা সেকেন্ড হ্যান্ড সাদা কালো টিভি কম দামে কিনে এনেছিল। তারপর থেকেই তার স্বপ্নের যাত্রা শুরু। অবশ্য স্বপনবাবুও একসময় অত্যন্ত ক্রিকেট প্রেমী মানুষ ছিলেন। ক্রিকেটের ম্যাচগুলো গোগ্রাসে গিলতেন। এক কথায় বলতে ক্রিকেটের খুঁটিনাটির সাথে সমুদ্রের হাতে খড়ি বাবার পেশিবহুল হাত ধরেই। ছোটবেলার সেই সব স্বর্ণযুগ যখন সৌরভ গাঙ্গুলি রিকি পন্টিংদের ম্যাচ হতো তখন বাবা ছেলে টিভির আলোকচিত্র পুরোপুরি ভাসিয়ে দিত নিজেদের মনন। যৌবনে স্বপনবাবু নিজের পাড়ার ক্লাবে ক্রিকেট খেলতেন। তার ব্যাটের ধারালো স্কোয়ার কাটে বহু হারা ম্যাচ জিতে যেত তাদের ক্লাব। যৌবনের ফুটন্ত উদ্দীপনায় তার চোখেও বড় ক্রিকেটার হওয়ার রঙিন স্বপ্ন রামধনুর মতো ধরা দিত একসময়। তারপর সংসারের চাপে পড়ে মাঝ রাস্তায় পড়াশোনা ছেড়ে দিয়ে বাস্তবের পাথুরে জমিতে আছড়ে পড়ল তার স্বপ্নগুলো। সেই ভাঙা টুকরো স্বপ্নগুলোকে নিয়ে চটকলের কাজে নিজেকে মনোনিবেশ করলেন স্বপনবাবু। সেই শুরু তার সাথে কঠিন জীবনের আলাপচারিতা। সেদিন থেকে আজ অবধি তিনি মনে প্রাণে এটাই বিশ্বাস করে এসেছেন, ক্রিকেট বড়লোকদের শখের খেলা। গরিবের ঘামে সিক্ত জীবন তাতে ধরা দিতে পারে না। তাই দূর থেকে তাকে দেখে সন্তুষ্ট থাকতে হয়, না হলে ক্ষত বিক্ষত হতে হয় প্রতিনিয়ত। কলেজ শেষ করার পর বাবার সাথে এক প্রকার বাগ বিতণ্ডা করেই কলকাতায় আসে সমুদ্র। তারপর সেখানে আলাপ হয় একটা ক্লাবের সদস্য বিকাশের সাথে। তার রেফারি সমুদ্র জয়েন করে মিলনী ক্লাবে। বাঁহাতি ব্যাটসম্যান সমুদ্র এরপর তার ভালো পারফরমেন্সের দ্বারা খুব সহজেই দলে পাকাপাকি জায়গা করে নেয়। বলতে গেলে সেই এখন তাদের দলের বেস্ট খেলোয়াড়। অবশ্য এখনও অবধি হওয়া ম্যাচগুলোর জন্য সমুদ্র খুব বেশি টাকা পায়নি। ক্লাবটিও ছোট, তাদের সঞ্চয়ও সামান্য। এই কিঞ্চিৎ আয়ে কোনো রকমভাবে থাকা খাওয়াটা হয়ে যায় তার। এর বেশি সে এখনও কিছুই করে উঠতে পারেনি। নিজের স্বপ্ন পূরণের সিঁড়িতে পা রেখেও বেশি ধাপ ওঠা তার সহজ হয়নি আজ অবধি। তবে সে প্রতিজ্ঞাবদ্ধ, লড়তে তাকে হবেই। ক্লাবের একটা ম্যাচে তার খেলা দেখে মুগ্ধ হয় নীলা, কলেজের ছাত্রী। তাদের আলাপটাও হয়েছিল ভীষণ অদ্ভুতভাবে। ম্যাচ তখন মধ্য গগনে, টান টান উত্তেজনা। 20 বলে 50 রান বাকি তখনও সমুদ্রের। সেও 56 রানে অপরাজিত। সমুদ্র তখন ফুল ফর্মে। তার ব্যাটে ঝড় উঠেছিল। একটার পর একটা বল স্কোয়ারের বাইরে চলে যাচ্ছিল। 4 রান। প্রতিপক্ষ দল তখন একটা ক্যাচের অপেক্ষায়। এমন সময় হঠাৎ সমুদ্রের ব্যাটে সুইচ স্পটে লেগে বল স্কোয়ারে থাকা প্লেয়ারের মাথার উপর দিয়ে চলে গেল। 6। গোটা গ্যালারি জুড়ে দর্শকের হাততালি তখন। ম্যাচটা জিতে গিয়েছিল সমুদ্রটা। কমন রুম থেকে বেরিয়ে মেসের পথে পা বাড়াতেই একটা মেয়ের গলা শুনে থমকে দাঁড়ালো সমুদ্র। এই যে শুনছেন, মিস্টার ম্যান অব দ্য ম্যাচ। আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে ছাড়া আর কেউ আছে এখানে? বলুন, কি বলবেন? জানেন আজ আপনি আমার কত বড় ক্ষতি করেছেন? এর জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। আমি আমি কি ক্ষতি করলাম আপনার? আমি তো আপনাকে চিনিই না। না চিনলে বুঝি ক্ষতি করা যায় না? এই যে আপনার বলটা, এটা আপনার কাছে, মানে এটা কোথা থেকে পেলেন? আগে তখন যে বলটা মাঠের বাইরে পাঠালেন, এটা সেটাই। আর এই বলটা সোজা এসে আমার মাথায় লেগেছিল।
দেখুন এখনও ফুলে আছে। মাথায় গেলে যদি আমার স্মৃতিশক্তি চলে যেত তাহলে আমার কি হতো বলুন তো? এ মা, আই এম রিয়েলি সরি, সরি। আসলে আমি, থাক, আর আমি করতে হবে না। আপনাকে শাস্তি পেতে হবে। বেশ, আমি যখন দোষ করেছি তখন আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। আপনার শাস্তিটা হলো এই বলে আপনি একটা অটোগ্রাফ দেবেন। আমি এটা সারা জীবন আমার কাছে রাখব। মানে অটো আমার কেন? আরে মশাই, আপনি যা খেলেন তাতে খুব তাড়াতাড়ি জাতীয় দলে চলে যাবেন। তারপর আপনি সেলিব্রিটি। তখন কি আর আমাকে পাত্তা দেবেন? তার আগে ভাগেই নিয়ে রাখছি। সত্যি, আপনি কি যে বলেন। আচ্ছা, আপনার শাস্তি আমি নিষ্ঠা ভরে পালন করব। হা হা হা। দুতরফেই হাসির রোল উঠেছিল সেদিন। তারপর সেখান থেকে হয়েছিল ফোন নম্বর আদান প্রদান। তারপর কেটে গেল বহু বিনিদ্র রাত্রি। চোখে ঘুমের পরত মাখিয়ে কথার উপর কথা। মনের কোণে প্রেমের উদয় হয় বুদবুদের মতো। দুজনেই খোলা আকাশে উড়িয়ে দেয় নিজেদের অনুভূতিগুলোকে। বেঁধে রাখেনি তাদেরকে, শৃঙ্খল পড়ায়নি কোনো। নীলাকে পাশে পেয়ে নিজের বড় হবার স্বপ্নটাকে আরও রঙিনভাবে দেখতে লাগলো সমুদ্র। এরপর কেটে যায় 1 বছর। বহু ওঠাপড়ার মধ্য দিয়ে বয়ে চলে সমুদ্র আর নীলার জীবন। প্রতিটা খেলোয়াড়ের মতোই সমুদ্রের জীবনে নেমে আসে অফ ফর্ম। ব্যাটে কিছুতেই রান হচ্ছে না। পরপর 4টে ম্যাচে রান পায়নি সে। ওইদিকে কোচ বিভিন্নভাবে চাপ দিতে থাকে সমুদ্রকে। এর পরের ম্যাচ যদি সে আবার ব্যর্থ হয়ে যায় তাহলে তার পক্ষে সমুদ্রকে দলে রাখা নিয়েও চিন্তাভাবনা করতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। অন্যদিকে নীলার বাবা মেয়ের কলেজ কমপ্লিট হলে চাকরিওয়ালা নির্ভরযোগ্য পাত্রের সন্ধানে বেরিয়ে পড়েছেন ততদিনে। নীলাও সমুদ্রের কাছে কান্নাকাটি করে জানিয়ে দেয় সে যেন এবার এই খেলার পেছনে টাইম নষ্ট না করে একটা চাকরির খোঁজে লেগে পড়ে। এই নীলাকে সমুদ্র চিনতে পারে না। নীলা কিন্তু নিজের চোয়াল শক্ত করে সেদিন বলে ওঠে, আমিও তোমার সাথে কল্পনার জগতে ভেসে গিয়েছিলাম। আমি ভুল করেছিলাম। ওসব বড় ক্রিকেটার হতে গেলে অনেক টাকা থাকতে হয় বুঝলে। গরিবের ঘরে এসব হ্যালুসিনেশন। নীলা, তুমি বলছো এসব কথা? তুমিও বুঝলে না আমাকে? আমাকে একটু সময় দাও প্লিজ। আর সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয় গো সমু। দেখো, বাবার বয়স হচ্ছে। সময় থাকতে থাকতে তিনিও চাইবেন নিজের মেয়েকে কোনো চাকরি করা ছেলের হাতে তুলে দিয়ে আমার ফিউচার সিকিউর করতে। সে চাওয়ার তো কোনো ভুল নেই। তুমি আমার কথা শোনো একবার। তুমি এসব অলীক স্বপ্ন না দেখে বাস্তবে ফিরে এসো প্লিজ। না নীলা, ক্রিকেট আমার রন্ধ্রে মিশে। এটাকে আমি কখনোই ভুলতে পারবো না। বেশ, তবে আমাকে তুমি ভুলে যেও সমুদ্র। চলি। এরপর নীলা আর পিছন ফিরে তাকায়নি, চলে গেছে। সমুদ্র বুক ভাঙা কান্নার মাঝে জড়িয়ে রেখেছে নিজেকে। কিছুই করতে পারছে না। সামনের রবিবারে খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ চেতনা ক্লাবের সাথে। এই ক্লাবের প্লেয়ারগুলো খুব স্ট্রং, হারানো মুশকিল। এই বড় ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের প্রাইজ মানে 20,000 টাকা। এই ম্যাচ সমুদ্রের কাছে জীবন মরণের লড়াইয়ের সমতুল্য। এই ম্যাচে রান না পেলে তার স্বপ্নের মৃতদেহের কফিনের উপর শেষ ব্রেকটা পোঁতা হয়ে যাবে। প্র্যাকটিস সেরে মেসে যাবার পথে হঠাৎ বাড়ি থেকে ফোন এলো সমুদ্রের কাছে। বাবা চটকল থেকে অন্যমনস্কভাবে বাড়ি ফেরার পথে একটা লরির ধাক্কায় স্থানীয় হাসপাতালে তাকে কলকাতায় রেফার করা হয়েছে। পাড়ার লোক গাড়ি ভাড়া করে ওর বাবাকে কলকাতাতে আনছে। আর কিছু শুনতে পেল না সমুদ্র। হাত থেকে ফোনটা পড়ে গেল মাটিতে। চোখটা কেমন ঝাপসা হয়ে অন্ধকার ঘনিয়ে এলো। ঘটনার আকস্মিকতা কাটিয়ে সমুদ্র ছুটে গেল হাসপাতালের দিকে। তার পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ওর বাবার গাড়িটাও এসে গেল। মাথায় চোট লেগেছে, রক্তে ভেসে যাচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। দিশেহারা হয়ে সমুদ্র দৌড়দৌড়ি করে বাবাকে হাসপাতালে ভর্তি করতে সক্ষম হয়। ডাক্তার আসলে শুরু হয় চিকিৎসা। বাইরের করিডরে কাঠের বেঞ্চিতে বসে শুরু হয় সমুদ্রের প্রতীক্ষার। হাসপাতালের চারিদিকে স্বজন হারানোদের আত্মীয়টাই বড্ড কানে এসে লাগে। ওষুধের গন্ধের মাদকতায় মাথাটা ঝিমঝিম করে আসে সমুদ্রের। মায়ের চোখের জল মুছিয়ে তার হাত শক্ত করে ধরে সে বলে ওঠে, দেখো, বাবার কিছু হবে না, আমি তো আছি।
অপেক্ষার প্রহর গুনতে গুনতে সে তলিয়ে যায় স্মৃতির অতল গভীরে, ফিরে যায় তার জীবনের উপন্যাসের বহু পুরনো অধ্যায়ে। সেই ছোটবেলা, যখন নেহাতি খেলার ছলে পাড়ার দাদাদের হাতে দুধে ভাতে হয়ে ক্রিকেট খেলা, তারপর একটু একটু করে নিজের মজ্জায় সেই খেলাটাকে ধারণ করা। ক্লাস 5-এ বাবাই প্রথম সমুদ্রের জন্য একটা ব্যাট কিনে এনেছিল। সেই প্রথম নিজের কিছু হওয়ার আস্বাদ পাওয়া। ছুটির দিনে বাবা বাড়িতে থাকলে তার সাথে খেলার বায়না ধরত সমুদ্র। বাবাও ছেলের আবদার রাখতেন। তারপর বাবার কাছে ক্রিকেটকে বুঝে ওঠা, কোন অ্যাঙ্গেলে ব্যাট ধরতে হয়, কোনটা স্কোয়ার কাট, কোনটা ড্রাইভ, কিংবা পুল শটই বা কী, সবই বাবা নিজের হাতে বুঝিয়েছিলেন ছেলেকে। কিন্তু ছেলের মননে যে সেগুলো চিরকালের জন্য গেঁথে যাবে সেটা তিনি ভাবতে পারেননি। সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, এগুলো জেনে রাখা ভালো, তাই বললাম তোকে। তারপর একদিন যখন পাড়ায় 2 ক্লাবের ম্যাচে সমুদ্র ম্যান অব দ্য ম্যাচ হলো, সেদিন স্বপনবাবু খুশি হয়ে ছেলেকে ডেকে একটা স্পেশাল ট্রিক শিখিয়ে দিয়েছিলেন। এইভাবে মারলে নাকি বলে রান হবেই। অবশ্য আজ অবধি এই ট্রিক কোনো খেলাতেই ব্যবহার করেনি সমুদ্র। স্বপন বিশ্বাসের বাড়ির লোক কে আছেন? নার্সের কথায় চমক ভাঙে সমুদ্রের। আমি ওনার ছেলে। দেখুন, ওনার ব্লিডিং আমরা বন্ধ করতে পেরেছি, কিন্তু ওনার মাথায় একটা ইন্টারনাল ক্লটিং হয়েছে। সেটা 2 দিনের মধ্যে অপারেশন করতে হবে, না হলে বড় বিপদ হয়ে যাবে। ওনার জ্ঞান আর ফেরানো যাবে না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই অপারেশনের ব্যবস্থা করুন সিস্টার। দেখুন, এটা সরকারি হাসপাতাল, তাই অপারেশনের খরচ না লাগলেও এই অপারেশনের জন্য কিছু সরঞ্জাম আর মেডিসিন লাগবে, যেগুলি বাইরে থেকে কিনতে হবে। আগে সেগুলোর ব্যবস্থা করুন। কত টাকা লাগবে সেগুলো কিনতে? এই ধরুন 17-18 হাজারের মতো। 2 দিনের মধ্যে এত টাকা কি সে জোগাড় করতে পারবে? চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সমুদ্র। ব্যাংকে যেটুকু সঞ্চয় আছে সেটা তুলতে গেলেও তো বাবা সই লাগবে, সেটা এখন সম্ভব নয়। আর সমুদ্র নিজের কাছেও জমানো টাকা বলতে সেরকম কিছুই নেই। এখন সে কি করবে? এমন সময় তার মাথায় আসে রবিবারের ম্যাচের কথা। প্রাইজ মানি 20,000। এই টাকাটা তাকে যেভাবে হোক পেতেই হবে। এই ম্যাচ তাকে জিততেই হবে। এই চিন্তা নিয়েই সে বাবার কেবিনের বাইরে দূর থেকে বাবাকে একবার দেখে নিল। অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। অপারেশন না করা অবধি জ্ঞান ফিরবে না। চিরঘুম আচ্ছন্ন করে নেবে তাকে। না, এটা সে কিছুতেই হতে দেবে না। প্রতিজ্ঞাবদ্ধ হয় সমুদ্র। রবিবারের ম্যাচে টানটান উত্তেজনা। গ্যালারি ভরে লোক। তাদের মধ্যে বেশিরভাগই চেতলা ক্লাবের সমর্থক। এই ক্লাবের পরাজিত ম্যাচের সংখ্যা হাতে গোনা। মাঝখানে কমন রুমে কোচ এসে সবাইকে নিজেদের পজিশনের কথা বলে দিয়ে গেলেন। চেতলা ক্লাব টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ওপেনিং করতে নামবে সমুদ্র আর রণজয়। হালকা ওয়ার্ম আপ করতে করতে রেডি হচ্ছিল সমুদ্র। হঠাৎ পেছন থেকে একটা টিটকিরি ভেসে এলো। বাচ্চা ছেলে আবার খেলতে এসেছে। ওরে হেরে ভূত হয়ে বাড়ি যাবি। তাকিয়ে দেখল চেতলা ক্লাবের মেন বোলার সুরজ। সমুদ্র কোনো উত্তর না দিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মনে মনে নিজেকে তৈরি করতে লাগলো। অবশেষে খেলা শুরুর অ্যানাউন্সমেন্ট হলে সমুদ্র কমন রুম থেকে বেরোতে যাবে, এমন সময় পাশ থেকে কে যেন বলে উঠল, কামন সমুদ্র, তোকে আজ জিততেই হবে বেটা। কে কে বলল কথাটা? আশেপাশে তো কেউ ছিল না। রণজয় আগেই বেরিয়ে গেছে। তবে কে? বেটা বলে তো তাকে একমাত্র বাবাই ডাকে। গলাটাও তো বাবার মতোই মনে হলো। কিন্তু সবটা গুলিয়ে যাচ্ছিল সমুদ্রের। মনের ভুল ভেবে সে মাঠের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকলো। ফার্স্ট বল। সুরজ এগিয়ে আসছে রান আপ করতে করতে। প্রথম বলটাই মিস করলো সে। ফোকাস বেটা, ফোকাস। বলের লাইনে দাঁড়া। নে, এবার ড্রাইভটা দে। আবারও সেই গলা। তাহলে বাবা কি তার সাথেই আছে? বাবার নির্দেশ মতো দ্বিতীয় বলে সমুদ্র রান পেল। অবশেষে রানের খাতা কিছুটা হলেও ভরাট হতে শুরু করলো তার। সমুদ্র অবাক হলো খানিকটা। সে যেন আজ কারো দ্বারা বশীভূত হয়ে গেছে। এত ভাবিস না বেটা, তুই পারবি, তোকে পারতেই হবে। আবার বাবার সেই গলা। সমুদ্রর হারানো আত্মবিশ্বাস ফিরে পেল। তারপর সে আর থামেনি। একের পর এক 4 আর 6। ব্যাট আর বলের পারফেক্ট মেলবন্ধন যেন। চোখে তার কিছু জয় করা তীব্র নেশা।
প্রতিটা বলেই বাবার গলা। এটা হালকা টাচ করবি, এটা স্কোয়ার কাট, এটা ড্রাইভ মারবি, এটা শর্ট পিস। এইভাবেই গাইড করছিল, আর সমুদ্র শুধু বাধ্য ছাত্রের মতো সেটা পালন করে যাচ্ছিল। তাহলে বাবা আজ হাসপাতাল থেকে সমুদ্রকে গাইড করে চলেছেন। কিন্তু একটু আগেও তো সে দেখে এলো বাবা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে হাসপাতালের বেডে। ফাইট বেটা ফাইট, একটা নিঃশ্বাস তার চারপাশে ঘিরে রয়েছে যেন। দেখতে দেখতে সমুদ্রের রানের গণ্ডে 95 ছুঁয়ে ফেলল। 30 ওভারের ম্যাচের শেষ বলটা বাকি। সেঞ্চুরি করতে গেলে ওকে 1 বলে 6 মারতেই হবে। উল্টো দিক থেকে সবুজ হালকা স্প্রিং করে দিল বলটা। সমুদ্র সামলাতে না পেরে বলটা সোজা স্ট্যাম্পে গিয়ে লাগলো। আউট! আতঙ্কে চোখটা বুজে নিল সমুদ্র। তাহলে কি ও সেঞ্চুরি করা হলো না? চোখটা ধীরে ধীরে খুলতেই কেমন একটা আচ্ছন্নতা ওকে গ্রাস করল। তার মানে ও এতক্ষণ স্বপ্ন দেখছিল। এক নিমেষে তলিয়ে গিয়েছিল কোথাও একটা। সে আউট হয়নি। শেষ বলটার দিকে লক্ষ্য রেখে ব্যাট পিচে ছুঁয়ে স্থির করার চেষ্টা করল নিজের দৃষ্টি। হঠাৎ আবারও বাবার গলা শুনতে পেল সে। বেটা, স্পেশাল ট্রিক, আজ সেটার ইউজ কর। স্কোয়ার লেগের উপর হুক, মনে আছে তো? 6 হবেই। কাম অন, তুই পারবি, আমি জানি। বুকের ধুকপুকানি বেড়ে গেল এক চটকে সমুদ্রের। বল করতে আসছে সুরজ। বল আসতেই সমুদ্র লেট কাট খেলল। বল চলে গেল থার্ড ম্যানের মাথার উপর দিয়ে সোজা গ্যালারিতে। ব্যাটটা আকাশের দিকে তুলে একবার নীলাচলের দিকে চেয়ে নিল সমুদ্র। গোটা গ্যালারি জুড়ে দর্শকের হাততালির আওয়াজ ছাপিয়েও একটা গলা স্পষ্ট শুনতে পেল সমুদ্র। আমি জানতাম তুই পারবি বেটা, তুই পারবি। ম্যাচের ফার্স্ট হাফ শেষ করে দুই দলের সবাই এগিয়ে যায় কমন রুমের উদ্দেশ্যে। চেতলা ক্লাবের সামনে সমুদ্ররা 251 রানে টার্গেট রেখেছে। অপোনেন্ট দলের তাবড় তাবড় ব্যাটসম্যানদের সামনে আপেক্ষিক দুর্বল দল কিভাবে নিজেদের অস্তিত্বকে জাহির করতে পারে এখন সেটাই দেখার। দুপুর 3টের সময় ম্যাচের সেকেন্ড হাফ শুরু হলো। মিলনী ক্লাবে থেকে পিনাকি বল করতে এলো প্রথমে। ছুটতে ছুটতে এসে হালকা সুইং করে ছুঁয়ে দিতেই বলটাকে হালকা করে চাট করেই উঠে গেল আকাশে। প্রথম বলেই ছক্কা। একটা বুক ভাঙা চাপা নিঃশ্বাস পাঁজরগুলোর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইল সমুদ্রর। এই ম্যাচ তার জীবন মরণের লড়াই। বাবার প্রাণ শক্তি ফিরিয়ে আনতে গেলে আর যে করেই হোক তাদের জিততেই হবে। ভাগ্য দেবতার কাছ থেকে প্রাপ্তি ঘটাতে হবে তাকে ম্যান অব দ্য ম্যাচের প্রাইজ মানিটাও। একটু একটু করে ম্যাচ এগিয়ে যেতে থাকে, ততই পাল্লা দিয়ে বাড়তে থাকে উত্তেজনা। এতক্ষণে রান 20 ওভারে 180, 3 উইকেটের বিনিময়ে। তার মানে হাতে তখনও 60 বল, আর জিততে গেলে চেতলা ক্লাবের দরকার 71 রান। এরপর ম্যাচের গতি এলো মিলনী ক্লাবের হাতে। চাপের মুখে একে একে উইকেট হারাতে থাকলো চেতলা ক্লাব। কিন্তু পিচে তখনও টিকে ছিল ওপেনার ওই দলের সেরা ব্যাটসম্যান মৈনাক। তার রান 54 অপরাজিত। এরই মধ্যে সমুদ্র 2টো রান আউট আর একটা ক্যাচ ধরেছে। সূর্য তখন ঢুলু ঢুলু চোখে তাকিয়ে রয়েছে পশ্চিম আকাশে। নীলচে আভা ছড়িয়ে রয়েছে চারিপাশে। 30 ওভারে সমাপ্তি ঘটার আগে 1 বল বাকি। চেতলা ক্লাবের রান 250, অর্থাৎ জেতার জন্য 1 বলে 1 রান বাকি। মিলনী ক্লাবের পল্লব ছুঁড়ে দিল মৈনাকের দিকে শেষ বলটা। হালকা করে ডাইভ দিল সে। বলটা বোলারের আয়ত্তের বাইরে চলে যেতেই মৈনাক ছুটল 1 রান নিতে। ছোট বেটা ছোট, রান আউট কর, কুইক কুইক। স্পষ্ট শুনতে পেল সমুদ্র আবার সেই গলা। মন্ত্রমুগ্ধের মতো বশীভূত হয়ে সমুদ্র ছুটে গেল বলের দিকে। তারপরই ছুঁড়ে দিল উইকেটের দিকে। মহাভারতের চোখে তীরভেদের মতো লক্ষ্যভেদ করে বল গিয়ে লাগলো উইকেটে। চিৎকার করে উঠল সমুদ্র, আউট! মিলনী ক্লাবের বাকি প্লেয়াররাও ছুটে এসে জড়িয়ে ধরল সমুদ্রকে। উত্তেজনায় গলা বুজে এলো সমুদ্রের। এবার তাকে ফিরে যেতে হবে তার বাবার কাছে। সে এত দূরে থেকেও তাকে আত্মবিশ্বাস জুগিয়ে এসেছে। যথারীতি ম্যান অব দ্য ম্যাচ সমুদ্র। আজকের অপরাজিত সেঞ্চুরি, 2টো চোখ ধাঁধানো ক্যাচ আর রান আউটের কেরামতি সব মিলিয়ে একটা অসামান্য খেলা উপহার দিয়েছে সে আজ। সবাই আবারও জড়িয়ে ধরতেই সমুদ্র অস্পুষ্ট বলে উঠল, এবার আমাকে ছাড় তোরা, আমাকে যেতে হবে বাবার কাছে। সমুদ্র উন্মত্তের মতো বেরিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। হাতে ম্যাচের প্রাইজ মানি বাবদ 20,000 টাকা। আজকের মধ্যে বাবার অপারেশনের জন্য জিনিসপত্রগুলো কিনতে হবেই।
সে এগিয়ে চলেছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। চোখে জ্বলছে আত্মবিশ্বাসের আগুন। টাকার জোগান হয়ে যাওয়ার কথা শুনে সমুদ্রের মা আনন্দে কেঁদে ফেললেন। সমুদ্র বলে উঠল, বাবার কি জ্ঞান ফিরেছে মা? এ তুই কি বলছিস? তুই তো জানিস অপারেশন ছাড়া তোর বাবার জ্ঞান ফিরবে না। বাকিটা আর বলতে পারে না সমুদ্র মাকে। কি করে বলবে সে, যে খেলার সময় অনবরত বাবা তাকে আত্মবিশ্বাস বাড়িয়ে গেছে? মাকে বললে কি বিশ্বাস করবে এই মিরাকলের কথা? অপারেশন সাকসেসফুল হওয়ার একদিনের মাথাতেই সমুদ্র বাবার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর থেকেই তিনি সমুদ্রকে দেখতে চেয়েছিলেন। সমুদ্র কাছে আসতেই স্বপনবাবু বলে উঠলেন, সেঞ্চুরিটা ভালোই করলি সেদিন। বিস্ময়ে সমুদ্রের মুখ থেকে একটাই কথা এলো, বাবা। হাসপাতাল থেকে টিফিন করতে বেরোনোর সময় হঠাৎ কেউ বলে উঠল, সমু। কে? নীলা। তোমার বাবার অ্যাক্সিডেন্টের খবরটা পেলাম। এখন কেমন আছেন কাকু? ভালো, বিপদ কেটে গেছে। কালকের মধ্যে ছেড়ে দেবে হাসপাতাল থেকে। বাহ। তারপরে কিছুক্ষণ নিস্তব্ধতা দুতরফেই। নীলার অগোছালো কালো ঘন চুল আর চোখের গভীরতায় তলিয়ে যায় সমুদ্র। নীলার দৃষ্টি বড় নিষ্পাপ লাগে সমুদ্রের কাছে। এক অবিচ্ছিন্ন উষ্ণতার ছায় ঘনিয়ে আসে তাদের শিরা উপশিরা। আসি তবে, ভালো থেকো বলেই নীলা চলে যেতে থাকে। খানিকটা গিয়ে থমকে যায়। পিছন ঘুরে তাকিয়ে দেখে সমুদ্রকে। সমুদ্রের দৃষ্টি হঠাৎ থমকে যায় নীলার দুনয়নে। মাঝখানে অজস্র ব্যবধান, শত আলোকবর্ষের দূরত্ব যেন। একসময় নীলা ছুট্টে এসে সমুদ্রকে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করতে পারো না সমু? আমি ভুল করেছি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সমুদ্র তখনও চুপ। নীলা নোনতা জলের ধারায় ভাসিয়ে দেয় নিজের সত্তাটাকে। তুমিও আমাকে ভালোবাসো? একবার বলো সমুদ্র, প্লিজ একবার বলো। বাসি, বাসি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি যে আমার স্বপ্নটাকেও খুব ভালোবাসি। যাকে ভালোবাসো তার স্বপ্নগুলোকেও ভালোবাসতে পারবে? পারবো সমু, আমি পারবো। তুমি সফল হও আর নাই হও, আমি সবসময় তোমার পাশে থাকবো। আর একবার বিশ্বাস করতে পারবে আমায় সমু? শ্রাবণের ধারার মতো জলের স্রোত নেমে আসে সমুদ্রের চোখেও। নিশ্চুপ থেকে সে নীলার আলিঙ্গনকে বাহুডরে আরও দৃঢ় করে বুঝিয়ে দেয় তার উত্তর। কিছু কিছু সময় নিস্তব্ধতাই অনেক কথা বলে দেয়। বহু কথার ভারও তার কাছে নিমিত্ত মাত্র। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।